ওকে, শুরু করেছি আমরা। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্ট হলো এক্সপেরিমেন্ট 7, টেস্ট অফ সিলিন্ডার কলাম। ঠিক আছে, তোমাদের মিডের আগে যেগুলো হয়েছে এরপর থেকে আমাদের মিডের পর শুরু। ওকে, তো আমরা ফার্স্টটা হলো আমার সিলিন্ডার কলাম। তো সিলিন্ডার কলাম আমাদের অবজেক্টিভটা গুলো কি দেখি। টু ডিটারমাইন ইউলার লোড, ক্রিটিক্যাল লোড, বাকলিং লোড অফ সিলিন্ডার কলাম থ্রু এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমরা সিলিন্ডার কলামটা দেখবো। এখানে সিলিন্ডার কলামে আমরা এক্সপেরিমেন্ট করবো। তো সিলিন্ডার কলামটা কি আমাদের দেখি। Slender column হলো a column is said to be slender if its cross-sectional dimension are small compared with its length. হ্যাঁ, আমার যদি লেন্থটা যদি অনেক বড় হয় এন্ড কি আমার ক্রস সেকশন যদি ছোট হয়, মানে এখানে আমার কলামটা কি অনেক লম্বা, বাট কি আমার এই কলামের কি ক্রস সেকশন কি অনেক ছোট। হ্যাঁ, তাহলে কি সেই কলামগুলোকে স্লেন্ডার কলাম বলে। তুমি যদি তোমাদের স্টিলের স্কেলটা কম্পেয়ার করো, তাহলে কি অনেক লম্বা বাট অনেক পাতলা চিকন না, তো কাইন্ড অফ কি আমার স্টিলের স্কেলটা কি আমার স্লেন্ডার কলাম। ঠিক আছে, এখানে কি বলেছে আমার করতে হবে কি, টু ডিটারমাইন ইউলার লোড, ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোড অফ সিলিন্ডার কলাম থ্রু এক্সপেরিমেন্ট। ওকে, আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করব, তারপর কি আমরা থিওরিটিক্যালি কি আমি এই ক্রিটিক্যাল লোড ইউলার লোডটা বের করব। তো ইউলার লোড বা ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোডটা কি, দ্য কলাম উইল রিমেইন স্ট্রেট ফর লোড লেস দেন দ্য ক্রিটিক্যাল লোড। The critical load is the greatest load that will not cause lateral deflection buckling. A load beyond the critical load cause the column to fail by buckling. হ্যাঁ, ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোডের পর আর এর থেকে একটু বেশি লোড হলে কি আমার কলামটা কি ফেল করবে বা বাকেল হবে। বাকেল বলতে বোঝাচ্ছে হলো এখানে যদি এরকম কলাম হয়, আমি যদি এভাবে লোড দিই কলামে, তাহলে এভাবে বাকেল করবে। ঠিক আছে, বেঁকে যাবে। ওকে, তো আমরা এটা এক্সপেরিমেন্টালি বের করবো এন্ড থিওরিটিক্যালি বের করবো। থিওরিটিক্যালি ইউলার একজন কি সুইস ম্যাথমেটিশিয়ান, সে একটা ফর্মুলা ডেভেলপ করেছে, সে ফর্মুলাটা ইউজ করে আমরা বের করব। ওকে, আর এক্সপেরিমেন্টালি বের করবো। যে এক্সপেরিমেন্টাল আমরা পারবো না, সেই জন্য আমরা কি ডাটা প্রোভাইড করে দিব এন্ড থিওরিটিক্যালি তোমরা ক্যালকুলেশন করে সাবমিট করবে। ওকে, টু কম্পেয়ার দ্য এক্সপেরিমেন্ট ক্রিটিক্যাল লোড এন্ড থিওরিটিক্যাল লোড, দুটো কম্পেয়ার করবো। টু ড্র কলাম স্ট্রেন্থ কার্ভস, হ্যাঁ আমরা কি কার্ভস দেখবো, মানে গ্রাফ দেখবো। তো এক্সপেরিমেন্টটা কাইন্ড অফ এরকম। ঠিক আছে, দেখো এখানে চিকন যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটাই কি আমার কি স্লেন্ডার কলাম, এই যেখানে। তারপর এখানে যে স্লেন্ডার কলাম, তারপর এখানে দেখো বিভিন্ন এন্ড কানেকশন থাকে। হ্যাঁ, পিন পিন থাকে, তারপর ফিক্স ফিক্স থাকে, বা পিন ফিক্স বা ফিক্স ফ্রি, বিভিন্ন এন্ড কন্ডিশনের মাধ্যমে আমরা কলামটার উপর লোড দিব। ঠিক আছে, তো একটা ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোডে কি আমার কলামটা বেঁকে যাবে। তো এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সে লোডটা ডিটারমাইন করব। ঠিক আছে, এন্ড আরেকটা কাজ কি আমাদের ফর্মুলা দিয়ে আমরা থিওরিটিক্যালি ডিটারমাইন করব। ওকে, তো এই হলো আমাদের কাজ। তো অ্যাপারেটাস কি আমাদের ডিজিটাল স্লাইড ক্যালিপার্স, কলাম টেক্সটিং অ্যাপারেটাস, স্টিল স্কেল, ইলেকট্রনিক ব্যালেন্স সাপোর্ট সিস্টেম এন্ড কম্পিউটার। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স তোমরা জানোই, আগে তোমাদের ল্যাবে তোমরা যেভাবে মেপেছো লেন্থ উইথ হাইট, সেটা দিয়ে আমরা কি স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপি। কলাম টেস্টিং অ্যাপারেটাস, এরকম একটা অ্যাপারেটাস থাকে যার মাধ্যমে আমরা টেস্ট করা হয়। তো স্টিল স্কেল, ইলেকট্রনিক ব্যালেন্স সাপোর্ট সিস্টেম এন্ড কম্পিউটার, এগুলো দিয়ে কি আদার কাজগুলো করা হয়ে থাকে। সিগনিফিকেন্স কি, দিস এক্সপেরিমেন্ট প্রোভাইডস ফান্ডামেন্টাল নলেজ অন স্লেন্ডার কলাম এন্ড ইটস বিহেভিয়ার। তো এক্সপেরিমেন্ট প্রোভাইডস কি ফান্ডামেন্টাল নলেজ স্লেন্ডার কলাম এন্ড বিহেভিয়ার, স্লেন্ডার কলামের ব্যাপারে কি আর বিহেভিয়ার ব্যাপারে এখানে বলা হয়। টেস্ট প্রসিডিউর, টেস্টিং মেশিন, ইউলার ক্রিটিক্যাল লোড ফর পিন এন্ড ফিক্সড এন্ডেড কলাম, এসব ব্যাপারে কি আমরা ফার্দার সামনে জানবো। ওকে, স্পেসিমেন্টে কি আমার স্টিল কলাম। তো থিওরিতে আসি আমি, থিওরিতে কি বলা, দ্য টার্ম কলাম ইজ frequently used to describe a vertical member whereas the word strut is occasionally used to regard as inclined bar। হ্যাঁ, স্ট্রাট আর এখানে কি কলামের কথা বলা হচ্ছে। এখানে কি সামনে কি বলে দেখি, দ্য ভার্টিক্যাল মেম্বার অফ আ বিল্ডিং ফ্রেম অর এনি স্ট্রাকচার সিস্টেম উইচ ক্যারি মেনলি কম্প্রেসিভ লোড আর এস কলাম। হ্যাঁ, যে ভার্টিক্যাল মেম্বার যে লোড নেয়, হ্যাঁ এরকম কম্প্রেসিভ লোড নেয়, সেটাকে আমাকে বিল্ডিং এর কলাম বলা হচ্ছে। The compressive member of a truss is called strut। আর ট্রাসের যে একটি কম্প্রেসিভ মেম্বার, সেটাকে কি আমার স্ট্রাট বলে। স্ট্রাটটা কাইন্ড অফ কি আমার এরকম ইনক্লাইন বার। হ্যাঁ, ধরো যদি এটা কলাম যদি ধরো, এরকম যদি একটা বিম ধরো, তাহলে যে ইনক্লাইন যে পোর্শন, হ্যাঁ এই যে ইনক্লাইনটা, এটা কি আমার এটাকে স্ট্রাট বলা হয়। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, দ্য কমন ফিচার অফ দ্য কলাম এন্ড স্ট্রাট ইজ দ্যাট দে আর সাবজেক্টেড টু কম্প্রেসিভ ফোর্স। দুইটার কমন ক্রাইটেরিয়া কি, দুইটা কি আমাদের কম্প্রেসিভ ফোর্স ইসে করে, ইম্পোজ করে। আর কম্প্রেশন মেম্বার ইজ জেনারেলি কনসিডার্ড টু বি কলাম when its unsupported length is more than 10 times its least dimension। হ্যাঁ, এর কি আমার লেন্থটা কি আমার ডাইমেনশনের 10 টাইমস হয়, তো আমরা কি তখন আমরা কলাম কনসিডার করে থাকি। ঠিক আছে,
The design of column present a problem. Some of the reasons are, হ্যাঁ কলামে কিছু প্রবলেম আছে, কি প্রবলেমটা দেখি। There is no definite demarcation point between a column that is relatively short and a compressive block that is relatively tall. হ্যাঁ এরকম ফিক্স কোনো মানে ডাইমেনশন পয়েন্ট নেই, ঠিক আছে। এখানে মানুষের ম্যানমেড থাকে, মানুষ কি দেখো বানায় জিনিস সামনে লেখা আছে দেখি। All the column is for practical purpose a straight homogeneous compression member. It is never made theoretically perfect. Any deviation in its alignment, lack of homogeneity or presence internal stresses will act as a source of bending and possible ultimate collapse. হ্যাঁ যেহেতু আমাদের ম্যানমেড সেখানে কি একদম পারফেক্ট হোমোজিনিয়াস বা আইসোট্রপিক হবে না, কিছু কি কম বেশ থাকবেই, তখন কি ল্যাক অফ হোমোজেনিটির জন্য ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করে এন্ড ফাইনালি কি আমার বেন্ডিং বা বাকলিং হয়ে কি আমার ফেল করে, এটাই বলা হয়েছে। The inability to apply perfectly axial load causes slight eccentricities to be imposed upon the column that may be contribute markedly on its bending tendency and possibly ultimate collapse. এখানে বলা হয়েছে যেভাবে মানে আইসোট্রপিক বা হোমোজিনিয়াস না হওয়ার কারণে পারফেক্টলি কি কনসেন্ট্রেটিক লোড হয় না, একটা ডিস্টেন্স দূরত্বে কি আমার লোড পড়ে, যেটাকে আমাকে বলে ইসেন্ট্রিক লোড, ঠিক আছে, যার কারণে কি আমার জিনিসটা বাকেল হয়ে ফেল করে। ওকে, the character and magnitude of the end restraint of ordinary column may vary greatly. হ্যাঁ এখানে end restraint কি আমার বিভিন্ন টাইপ হতে পারে, ঠিক আছে। তো এই হলো আমাদের কি কলামের কি আমরা কি প্রবলেম ফেস করি ডিজাইনে। তো কলাম কি কি ধরনের হতে পারে, দ্য ক্লাসিফিকেশন অফ স্ট্রাকচার কলাম মে বি ক্লাসিফাইড ইন 3 ক্যাটাগরিজ। এখানে কি 3 ধরনের কলাম হয়ে থাকে, লং কলাম, ইন্টারমিডিয়েট কলাম এন্ড শর্ট কলাম, ঠিক আছে। নাম দেখে বুঝছই কেমন, একটা লং কলাম লম্বা হবে, শর্ট কলাম শর্ট হবে, আর ইন্টারমিডিয়েট দুটো মাঝামাঝি হবে। বাট এটা কি আমার একটা ফেইলার ক্রাইটেরিয়ার উপর কি আমার ডিস্টিংগুইশ বা আলাদা করা হয়। দ্য ডিস্টিংশন বিটুইন দিস থ্রি ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার ফেইলার বিহেভিয়ার। তাদের ফেইলার বিহেভিয়ার উপর তিনটা আলাদা করা হয়। একটা হলো হ্যাঁ হ্যাঁ হ্যালো, কে কিছু বলছো? সরি স্যার। ওকে ওকে। লং কলাম ফেল বাই বাকলিং অর এক্সেসিভ ল্যাটারাল বেন্ডিং। হ্যাঁ লং কলাম গুলা কি আমার লোড পড়লে কি আমার বাকেলের মাধ্যমে ফেল করে, হ্যাঁ বাকেল মানে বেঁকে দেন ফেল করে। ইন্টারমিডিয়েট কলাম বাই কম্বিনেশন ক্রাশিং এন্ড বাকলিং। হ্যাঁ ইন্টারমিডিয়েট যে মাঝামাঝি কলাম গুলা ক্রাশ করে এন্ড বাকেল দুইটাই কি আমার কাজ করে, দুইটাই কি দুইভাবেই কি একসাথে ফেল করে। এন্ড শর্ট কলাম কি অনলি ক্রাশিং এর মাধ্যমে ফেল করে, ঠিক আছে, বিল্ডিং হয়ে দেন ফেল করে। তো ফেলিং এর উপর ডিপেন্ড করে আমি তিনটা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়, লং কলাম, ইন্টারমিডিয়েট কলাম এন্ড শর্ট কলাম। স্যার এটা একটু আবার বুঝাবেন স্যার এটা? আচ্ছা, লং কলাম গুলা মানে আগে ফার্স্টে বলা হয়েছে হলো যে তিনটা যে ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে, এটা ভাগ করা হয়েছে তাদের ফেইলার বিহেভিয়ারের উপর, কিভাবে ফেল করে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে লং কলাম ফেল বাই বাকলিং অফ অর এক্সেসিভ ল্যাটারাল বেন্ডিং। বলা হয়েছে লং কলামে যদি লোড পড়ে তাহলে কি আমার এক্সেসিভ বাকেল বা বেন্ড হয়ে দেন ফেল করে, হ্যাঁ জিনিসটা বেঁকে ফেল করে। তারপর কি বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কলাম বাই কম্বিনেশন অফ ক্রাশিং এন্ড বাকলিং। হ্যাঁ এখানে কি ইন্টারমিডিয়েট কলাম বলা হয়েছিল বাকেলও হয় আবার কি ক্রাশও হয়, হ্যাঁ ক্রাশও হয়ে যায় মাঝখানে দুই সাইডে ফুলে ক্রাশ হয়, হ্যাঁ ব্রেক করে। এখানে কিন্তু লং কলামে কিন্তু ক্রাশিং হয় না, লং কলামে কি বাকেল হয়েই ফেল করে। আবার শর্ট কলামে বলছে এখানে কোনো বাকলিং হয় না, এখানে কি ডাইরেক্ট ক্রাশিং করে ফেল করে, ঠিক আছে। তোমাদের আমি ছবি আছে, যদি ছবি দেখে দেখো। আচ্ছা এরকম লম্বা লম্বা লং কলাম আমাদের। তার আগে একটা জিনিস দেখি, একটু আগে বলেছিলাম যে কলাম কি স্ট্রাটটা কি, হ্যাঁ ইনক্লাইন বারটাই মেইনলি আমাদের স্ট্রাট বলা হয়, ট্রাসে যেটা কম্প্রেসিভ মেম্বার। আর এই যে এখানে দেখো যেটা ফেইলের বিহেভিয়ার, এখানে দেখো লম্বা কলামে কি আমার লোড পড়ার কারণে কি জিনিসটা কি আমার এভাবে কি বাকেল হয়ে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি কম্প্রেশন কি ক্রাশিং কি এভাবে ফুলে দেন ক্রাশ করছে, যদি প্র্যাকটিক্যাল লাইফে কি আমরা দিয়ে দেখি ফিল্ড লাইফে এরকম। এন্ড কি আরেকটা হলো শেয়ার ফেলার, বাট ইন্টারমিডিয়েট কলামে কি আমার দুইটা একসাথে হয়। আর লং কলামে অনলি বাকলিং, শর্ট কলামে কি অনলি ক্রাশিং হয়, বুঝতে পেরেছো, এটাই বলা হয়েছে। আর স্যার ইন্টারমিডিয়েটে দুইটাই হয়? দুইটাই হয়, হ্যাঁ হ্যাঁ একসাথে দুইটাই হয়। আর লং এন্ড শর্টে কি একটাই হয়, অনলি ওয়ান।
ওকে, তারপর দেখি আমরা আইডিয়াল কলাম এন্ড রিয়েল কলাম। ঠিক আছে, আইডিয়াল বলতে কি বোঝাচ্ছে, একদম পারফেক্ট, এন্ড রিয়েল বলতে বোঝাচ্ছিল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়, নট পারফেক্ট। ঠিক আছে, দেখি আমরা কলাম দ্যাট আর পারফেক্টলি স্ট্রেট লোডেড এক্স্যাক্টলি থ্রু দ্য সেন্ট্রয়েড ফ্রি এনি রেসিডুয়াল স্ট্রেস। রেসিডুয়াল স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে, যে the stress present in an object in the absence of any external load or force। যদি কোনো অবজেক্টের উপর যদি লোড বা ফোর্স না থাকে, হ্যাঁ, তারপর যদি সেটাতে স্ট্রেস ডেভেলপ হয়, সেই স্ট্রেসটা থাকে, সেটাই কি আমার রেসিডুয়াল স্ট্রেস। এখানে বলেছে and manufactured from a perfectly isolated material are termed as ideal column। হ্যাঁ, এখানে আইডিয়াল কলামে বলতে বলেছে পারফেক্ট স্ট্রেট, একদম পুরো সেন্টারে কি লোড পড়বে, কোনো স্ট্রেস রেসিডুয়াল স্ট্রেস থাকবে না, তারপর কি পুরো একদম পারফেক্ট সাইজ এন্ড শেপ, এটা কি আমার রিয়েল আইডিয়াল কলাম, সরি আইডিয়াল কলাম। সাচ কলাম ডু নট এক্সিস্ট, এরকম এত পারফেক্ট কলাম কি আমাদের এক্সিস্ট করে না। ঠিক আছে, হাউএভার আইডিয়াল কলাম থিওরি কন্ট্রিবিউটস গ্রেটলি টু আওয়ার নলেজ অফ কলাম বিহেভিয়ার অ্যাজ উইল সি। হ্যাঁ, আমার থিওরির কাজে কি আইডিয়াল কলামটা আমার কাজে দেয়। রিয়েল কলামটা কি, বিকজ স্টিল কলাম ইজ ম্যানুফ্যাকচার্ড বাই ম্যান ইট কন্টেইনস হিউম্যান ফ্ল। যেহেতু আমরা কি কলম মানুষের হাতে বানাই, তাহলে কি আমার কি সাইজ শেপের কিছু কম বেশ থাকতেই পারে। ঠিক আছে, residual stress due to cooling after rolling, straightening, welding and initial crookedness are always present। যেটা বললাম যে residual stress develop করে জিনিসটা রোলিং মেশিনে কি কুল করার পর, লম্বা করার পর, ওয়েল্ডিং করার পর বা বাঁকানো, বিভিন্ন কারণে কি আমার residual stress develop হতে পারে। সো residual stress ছাড়া মানে impossible। Perfect straight column do not exist and initial imperfection are to be expected. Further axial load are rarely axial. Accidental eccentricity is inevitable। একটু আগে দেখালাম যে কনসেপ্ট এখানে বলা হয়েছে একদম কি সেন্টার বরাবর হয়, কিন্তু এখানে কি বললো যে ইসেন্ট্রিক্যালি হয়ে যায়। ঠিক আছে, তারপর নো কনসেপ্ট ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি আইসোট্রপিক, দিস টাইপ অফ কলাম ইজ টার্মড অ্যাজ আ রিয়েল কলাম, দে ট্রুলি এক্সিস্ট। এটা হলো আমাদের রিয়েল কলামের ক্রাইটেরিয়া, এটা কি আমার আইডিয়াল কলামের ক্রাইটেরিয়া। এটা হলো আইডিয়াল কি সব পারফেক্ট, আর রিয়েলে কি আমার সব পারফেক্ট না, হ্যাঁ, কম বেশ থাকতেই পারে। তারপর কি আমাদের টাইপ অফ ফেইলিওর অফ আ কলাম। ঠিক আছে, এখানে দুইটা ফেলিওর দেখানো হয়েছে কি কি, একটা হলো ক্রাশিং ফেলিওর, কম্প্রেসিভ ফেলিওর অফ কলাম, আর বাকলিং ফেলিওর। একটু আগে দেখলাম না, বাকল ফেলিওর হয় এন্ড ক্রাশিং হয়। তাহলে কি নরমালি বাকলিং ফেলিওর হবে লং কলামের জন্য, এন্ড ক্রাশিং ফেলিওর কি শর্ট কলামের জন্য, যদি আমরা এখান থেকে দেখেছি যেটা। তো ডিফারেন্স গুলো দেখি আমরা। বাকলিং ফেলিওর অকার্স ইন লং কলাম, স্লেন্ডার কলাম। স্লেন্ডারনেস রেশিও যত হাই, হ্যাঁ, ততই কি আমার কলামটিকে বাকেল করে। স্লেন্ডারনেস রেশিও কি, স্লেন্ডারনেস রেশিও হলো আমার রেশিও অফ কে এল বাই আর। হ্যাঁ, কে এল হলো আমাদের এফেক্টিভ লেন, আর হলো আমার রেডিয়াস অফ জাইরেশন। আমরা যখন ক্যালকুলেশন করব জিনিসটা আরো ক্লিয়ার ডিটেল দেখবো। ঠিক আছে, তারপর হলো ফেইলিওর অকার্স ডিউ টু ইল্ডিং। হ্যাঁ, ক্রাশিং এ হয় ইল্ডিং হয়, এখানে কি আমার ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা বাকলিং হয়। ঠিক আছে, 3 নম্বর কি, ক্রাশেস ইল স্কোয়াশ বিফোর বাকলিং। হ্যাঁ, বাকলিং এর আগে ক্রাশ করে, আর এখানে লং কলাম কি আগে বাকল করে। ঠিক আছে, ফর্মুলা দেওয়া আছে এখানে কি এফ ইন্টু এ, আর এখানে দেখো ফর্মুলা হলো এখানে এটা দেওয়া আছে পাই স্কোয়ার ইআই ডিভাইড বাই কেল হোল স্কোয়ার। এখানে কি এটা কি ইউলার ফর্মুলা। ঠিক আছে, এটাই আমরা ইউজ করি কি আমরা থিওরিটিক্যালি ক্রিটিক্যাল লোডটা বের করব। তারপর হলো ইন ক্রাশিং এলি নরমাল কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ, ইন বাকলিং বেন্ডিং স্ট্রেস ডেভেলপ। তো শর্ট কলামে হলো আমার কম্প্রেসিভ ডেভেলপ হয়, আর কি লং কলামে কি হয় আমার বেন্ডিং স্ট্রেস ডেভেলপ হয়। ঠিক আছে, এগুলো ভালো মতো দেখবে, এগুলো তোমাদের থিওরিতে আসতে পারে। ঠিক আছে, ওকে। তারপর হলো ইউলার থিওরি ফর এক্সিয়ালি লোডেড ইলাস্টিক লং কলাম। হ্যাঁ, ইউলার থিওরি যে এটা ডেভেলপ করেছে, এটার কিছু অ্যাজাম্পশন এন্ড কি লিমিটেশন আছে। তো অ্যাজাম্পশন লিমিটেশন গুলো দেখি আমরা। The material, firstly, the type of failure of a column due to excessive displacement is called buckling failure. The buckle load depends upon the slenderness ratio of the column, length of the column, and also its end condition. হ্যাঁ, লিওনার্ড ইউলার, a Swiss mathematician, was first derived theoretical expression for buckling load। হ্যাঁ, এখানে বলা হয়েছে বাকলিং দুইটা ক্রাইটেরিয়া লোডের উপর, তারপর এন্ডে কি কানেকশন তার উপর, সে অনুযায়ী কি সে অ্যাজাম্পশন করে একটা ফর্মুলা ডেভেলপ করেছে। তার অ্যাজাম্পশন গুলো কি দেখি আমরা। The material of the column is homogeneous, isotropic and elastic and thus obeys Hooke's law। হ্যাঁ, Hooke's law টা কি ছিল আমাদের, stress proportional to strain। হ্যাঁ, এখানে বলা হচ্ছে homogeneous, elastic and Hooke's law obey করে। The cross section of the column is uniform throughout this length। cross section গুলো কি একদম সেম। The column is initially straight and is loaded axially, একদম axially loaded and initially straight। The column fails by buckling only। এখানে কোনো ক্রাশিং হয় না, সে বলেছে only buckling এ ফেল করে। The self-weight column is negligible, self-weight neglect করা হয়েছে। The formula is applicable only for long slender column। তাহলে ইউলার ফর্মুলা কি কার জন্য applicable, only for long slender column এর জন্য।
তারপর লাস্টে হলো দ্য শর্টেনিং অফ দ্য কলাম ডিউ টু ডাইরেক্ট কম্প্রেশন ইজ নেগলেক্টেড। হ্যাঁ, ডাইরেক্ট কম্প্রেশন নেগলেক্ট করা হয়েছে শর্টিং এর জন্য। তো এগুলো হলো অ্যাজাম্পশন, ঠিক আছে? অ্যাজাম্পশন গুলো তোমরা দেখবে, এগুলো সব আমাদের কি থিওরি পার্টে লাগবে। তারপর হলো আর দেখো ডিরেক্ট কম্প্রেশনটা কি? ডিরেক্ট কম্প্রেশন, ডিরেক্ট কম্প্রেসিভ লোড হচ্ছে, কোনো বাকলিং হচ্ছে না। কম্প্রেসিভের জন্য যে ক্রাশিং হচ্ছে, দুই সাইডে যে ফুলে যাচ্ছে, ওটা বলা হয়েছে। তো তারপর দেখো এখানে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে ফর ডিফারেন্ট সাপোর্ট কন্ডিশন। হ্যাঁ, ডিফারেন্ট সাপোর্ট কন্ডিশনের জন্য এই যে বললাম না ফার্স্টে যে বিভিন্ন এন্ড কন্ডিশনের জন্য আমরা বিভিন্ন টাইপ কি আমরা ক্রিটিক্যাল লোড পাবো। হ্যাঁ, বিভিন্ন টাইপ বেন্ড হবে। তো সেই অনুযায়ী আমাদের এটা একটা চার্টের উপর নির্ভর করে কি আমরা বের করি ক্রিটিক্যাল লোড। তো দেখো বিভিন্ন কন্ডিশন আছে। ফার্স্ট এরটা কি, আমার আগে আমরা সাপোর্ট গুলো দেখি, একটু জুম করি। দেখো ফার্স্ট এরটা হলো আমাদের ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কি আমাদের রোটেশন ফিক্স, ট্রানজিশন ফিক্সড, হ্যাঁ, ট্রান্সলেশন ফিক্সড দুইটাই। তারপর কি পিনে কি আমার ট্রান্সলেশন ফিক্স বাট রোটেশন ফ্রি। তো জানোই তো, তাই না, ফিক্স সাপোর্টে কি হয়, পিন সাপোর্টে কি হয়। আর এটা দ্বারা ডিনোট করা হয়েছে কি আমার রোটেশন ফিক্স, মানে কি ধরো এরকম জিনিসটা এখানে যদি আমার স্লেন্ডার কলাম থাকে তাহলে এরকম কোনো রোটেট করবে না, ফিক্সড একদম, বাট ট্রান্সলেট করতে পারবে, মানে কি এখানে এই জিনিসটা ডান বাম যেতে পারবে। আর লাস্টে হলো ফ্রি। ফ্রি তো মানে কি রোটেটও হতে পারে এন্ড ট্রান্সলেশন হতে পারে, ঠিক আছে, দুইটাই হবে। তো এরকম এন্ড কন্ডিশনের উপর যদি আমি লোড দিই, হ্যাঁ, তখন আমার একটা এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর পাই, যেটা হলো আমার মুখস্থ রাখবে এগুলো। একটা ফিক্সড এর জন্য 0.5, তারপর কি ফিক্স পিনের জন্য 0.7, তারপর কি পিনের জন্য 1, এভাবে কি ফিক্স ফ্রি এগুলোর জন্য 2। হ্যাঁ, তো এইভাবে কন্ডিশনের উপর তাহলে কি আমরা এফেক্টিভ লেন্থটা পাই। আমরা এফেক্টিভ লেন্থ কি, আমরা এল ই ইকুয়াল হলো আমার কে ইনটু এল। কে টা হলো আমাদের এই যে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এন্ড এল হলো আমার কলাম লেন্থ। হ্যাঁ, এল হলো আমার কলাম লেন্থ। তো ধরো এখানে যদি আমি ফিক্স কন্ডিশন মানে চিন্তা করে থাকি, ধরো যদি আমার কলামের লেন্থ হয় যদি এটা 10 ফিট, হ্যাঁ, 10 ফিট, আর আমার এফেক্টিভ লেন্থ কত আমার 0.5, তাহলে কি আমার 0.5 ইন্টু 10, তাহলে কত হয়? 5 হয় না? তাহলে কি আমার কলামটা কি 5 ফিটের মতো কাজ করবে, ঠিক আছে? এটা তাহলে ধরো এটা যদি আমার যদি পিন ফ্রি হয় তাহলে কি হবে 2 ইন্টু 10, তাহলে কত হবে এটার জন্য 20, তাহলে আমার 20 ফিটের মতো কলামটা হবে যদি আমার কন্ডিশন হয় হলো পিন ফ্রি, ঠিক আছে? তো এখানে কি 20 ফিটের মতো 5 ফিটের মতো কাজ করলে কি বোঝাচ্ছে? স্লেন্ডার যে কলাম আমরা পড়েছি, স্লেন্ডারনেস রেশিও কি আমার কে এল বাই আর, ঠিক আছে? আর হলো আমাদের রেডিয়াস অফ জাইরেশন, যেটাকে আমরা রুট ওভার আই বাই এ। আই হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড এ হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? ক্যালকুলেশন আমরা এগুলো দেখবো। তো এটা হলো স্লেন্ডারনেস রেশিও। দেখো লেন্থ কি, লেন্থ যত আমার বেশি হবে তারপর স্লেন্ডারনেস রেশিও কি আমার তত বেশি। আর স্লেন্ডারনেস রেশিও যত বেশি হবে আমার কি কলামটা বাকলিং তত বেশি হবে, ঠিক আছে? তো ধরো প্রথম কন্ডিশনের জন্য আমি পাচ্ছিল 5 ফিট, আর লাস্ট কন্ডিশনের জন্য আমি পাচ্ছি 20 ফিট, তাহলে কি আমার এ বেশি বাকেল করবে না এফ বেশি বাকেল করবে? অবশ্যই কি আমার এফ কন্ডিশনের জন্য বাকলিংটা বেশি হবে, এ কন্ডিশনের জন্য কি আমার বাকলিংটা কম হবে। এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই? স্যার এটা একটু আবার এক্সপ্লেন করলে ভালো হতো, ক্যাচ আবার করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে বললাম হলো আমি এফেক্টিভ লেন্থ এল ই ছিল আমার কে ইন্টু এল, ঠিক আছে? কে হলো আমাদের হলো থিওরিটিক্যাল ভ্যালু যেটা, হ্যাঁ, থিওরিটিক্যাল এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, আর এল হলো আমার হলো সে কলাম লেন্থ, ঠিক আছে? তো এখন আমার ফার্স্ট কন্ডিশনের জন্য আমি দুইটা কন্ডিশন যদি কম্পেয়ার করি এ এন্ড এফ, তাহলে এ এর জন্য কে কত আমার 0.5, আর লেন্থ কত ধরলাম আমি, লেন্থ ধরলাম কত 10 ফিটের একটা কলাম, ঠিক আছে? এটা এল ধরলাম আমি 10 ফিট। তো আমার এফেক্টিভ এই কন্ডিশনের জন্য ফিক্স কন্ডিশনের জন্য আমার এই কলামটা 5 ফিটের মতো কাজ করবে, যেহেতু আমাদের কি ফিক্স সাপোর্ট। হ্যাঁ, সেম জিনিস এফ এর ক্ষেত্রে আমার যদি এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে যদি আমার 2 হয় তাহলে আমার কলামটা কত কত 2 ইন্টু 2 ইন্টু 10, তাহলে কি আমার 20 ফিটের মতো কাজ করবে, হ্যাঁ, এফ এর জন্য। তো এখন বললাম যেটা আমার স্লেন্ডারনেস রেশিও যত বেশি কলমের কি বাকলিং তত বেশি হয়। স্লেন্ডারনেস রেশিওর ফর্মুলা হলো কে এল বাই আর, ঠিক আছে? তো এখানে লেন্থটা উপরে, সো লেন্থ বাড়লে কি আমার স্লেন্ডারনেস রেশিও কি বাড়বে, তাই না? তো এখানে বললাম যে দেখো প্রথম কন্ডিশনের জন্য আমি পাচ্ছিল 5 ফিট,
লাস্ট কন্ডিশন ফ্রি, যখন ফিক্স পিন ফ্রি কন্ডিশন তখন পাচ্ছিলাম আমরা 20 ফিট। তো আমি বললাম যে দুইটার মধ্যে কোনটা বেশি বাকলিং করবে। তো আমি বললাম আমি যদি ভ্যালু দেখেও বলতে পারি তাহলে কি, যদি আমরা এক্সপেরিমেন্ট করি তাহলেও দেখতে পারবো, বাট ভ্যালু দেখেও বলতে পারবো যে কোনটা বেশি বাকলিং করবে। 20 ফিটেরটা অবশ্যই বেশি বাকলিং করবে 5 ফিটের থেকে। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা এলইটা কি? এলই? এলই হলো এফেক্টিভ লেন্থ। আচ্ছা স্যার। এলই হলো আমাদের এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থটা বলতে বোঝাচ্ছে ওই লেন্থের সাথে আমার মানে অরিজিনাল যে লেন্থ তার সাথে কি এফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা গুণ করলে যে পাই সেটা এলই। ধরো এই যে টোটালটা কত আমার, হ্যাঁ এল, হ্যাঁ এই যে এইটুক থেকে এইটুক হলো এল, আর এই যে এটা হলো আমার এলই। ঠিক আছে? স্যার কে এর ভ্যালু দ্বারা কি বোঝায়? কে দ্বারা এই যে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, এই যে কে এর ভ্যালু। তারপর হলো বিভিন্ন লিমিটেশন আছে, তো লিমিটেশন গুলো দেখি, তারপর আমরা এক্সপেরিমেন্টে একটা ভিডিও, যেহেতু আমরা হাতে করতে পারছি না তো আমরা এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখবো। এন্ড আমার এন্ড কন্ডিশনের কিছু একটা ভিডিও আছে, ওটা দেখবো আমরা। তো আমরা আগে এই প্রসিডিউর পর্যন্ত শেষ করি। লিমিটেশন গুলো কি, ইউলার যে ফর্মুলাটা ডেভেলপ করেছে তার কিছু লিমিটেশন আছে, তো লিমিটেশন গুলো দেখি। ইউলার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর কনসেন্ট্রিক্যালি লোড কলাম, নট অ্যাপ্লিকেবল ফর ইসেন্ট্রিসিটি লোড। হ্যাঁ, ইসেন্ট্রিক্যালি লোড যেটা আগে বললাম একদম কনসেন্ট্রিক্যালি কাজ করে, ইসেন্ট্রিক্যালি এটা অ্যাপ্লিকেবল না। তারপর ইউলার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর লং স্লেন্ডার কলাম, অনলি ফর শর্ট কলাম বিকজ নট অনলি ফর, সরি আবার ইউলার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর লং স্লেন্ডার কলাম অনলি, নট ফর শর্ট কলাম। হ্যাঁ, অনলি কি আমার লং কলামের জন্য এটা অ্যাপ্লিকেবল, শর্ট কলামের জন্য না। যেটা আমরা অ্যাজাম্পশনের যেগুলো সেটাই কি আমার লিমিটেশন, বুঝছো? তারপর কি ইউলার ফর্মুলা ইজ রিলেটেড টু স্টিফনেস, নট রিলেটেড টু দ্য স্ট্রেংথ। হ্যাঁ, মানে এখানে বলেছে স্টিফনেস এর সাথে রিলেটেড, নট স্ট্রেংথ এর সাথে। স্টিফনেস এন্ড স্ট্রেংথ মনে হচ্ছে জিনিসগুলো কি তোমরা আগে ক্লাসে করেছো এক্সপেরিমেন্টে, তখন জিনিসটা পড়েছো না, ম্যাটেরিয়াল প্রপার্টি, স্টিফনেস, স্ট্রেংথ। হ্যাঁ, এখানে স্টিফনেস এর সাথে রিলেট মানে কি ইলাস্টিক, ম্যাটেরিয়ালটা ইলাস্টিক নাকি, হ্যাঁ তার সাথে রিলেটেড। তারপর হলো ইউলার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল আপ টু ইলাস্টিক লিমিট অনলি, হেন্স দেয়ার ইজ লিমিটিং ভ্যালু স্লেন্ডারনেস রেশিও, লিমিটিং ভ্যালু ক্রিটিক্যাল স্ট্রেস, লিমিটিং ভ্যালু বাকলিং লোড। হ্যাঁ, ইলাস্টিক লিমিট পর্যন্ত কি একটা প্লাস্টিক ইলাস্টিক লিমিট আছে না, বলেছিল ইউলার ফর্মুলা কি অনলি ইলাস্টিক লিমিট পর্যন্ত কি আমার অ্যাপ্লিকেবল। লাস্টলি হলো Euler formula determines critical load, not working load. It is therefore necessary to divide the right side of the Euler formula by a suitable factor of safety. এখানে বলা হয়েছিল Euler formula কি only critical load এর উপর ডিপেন্ড করে বানানো হয়েছে, ওয়ার্কিং লোড না। যার কারণে কি আমরা একটা ভ্যালু ধরে কি আমরা ফ্যাক্টর অফ সেফটি ধরে নিই। ঠিক আছে? তো এই হলো আমাদের লিমিটেশন, এগুলা কি থিওরি পার্ট। ঠিক আছে আমাদের, তো এই হলো আমাদের লাস্ট। তারপর কি আমাদের প্রসিডিওর, যেটা আমরা কি এক্সপেরিমেন্টে ল্যাবে করতাম। তো আমরা যদি আগে ভিডিও একটা দেখি, তারপর আমরা প্রসিডিওরটা একটু দেখি। দেখা যাচ্ছে সবার কি একজন? ওকে, তো এরকম হ্যাঁ অ্যাপারেটাস যেরকম এরকম এখানে কি আমার লোডিং দেওয়া হয়, তারপর এখানে কি বিভিন্ন মার্ক করে দিই, এখানে লোডিং দেওয়া হয়। এখানে হলো কি আমাদের যেটা তখন কে ভ্যালু যেটা পড়লাম, হ্যাঁ ফিক্স ফিক্স পিন পিন ফিক্স ফি, এরকম কন্ডিশনে কেটা আমরা এখানে পাবো। হ্যাঁ, কি কন্ডিশনের উপর কে পাবো, এন্ড আমার কি এখানে কলাম থাকে, লোড দিয়ে কি আমার ক্রিটিক্যাল লোডে কি কলমটা বেন্ড বা বাকেল করবে। ঠিক আছে? তো আমার কি লোডে এসে করবে জিনিসটা বাকলিং করবে, সেই লোডটাকে আমরা নোট ডাউন করে নিব। ঠিক আছে? স্যার লোডের ভ্যালুগুলো কোথায় দেওয়া থাকে, কোথা থেকে আসবে? লোডের ধরো এখানে ধরো যদি কোনো কম্পিউটার অ্যাটাচ থেকে, তাহলে কম্পিউটার থেকে ডাটা পাওয়া যায়, ম্যানুয়ালি হলে ম্যানুয়ালি কোনো ওয়ে আছে। ধরো তোমার ধরো এখানে ব্লক যদি 5 কেজি ব্লক আছে, ধর ব্লক দিয়ে এত, তারপর মানে বাকেল হচ্ছে না, আর 1 কেজি বাড়ালাম 6 কেজি, তো 6 কেজি বাকেল করছে, তো অ্যামাউন্ট হবে কি 6।
ম্যানুয়ালি করতে পারি, কম্পিউটারে করতে পারি, ঠিক আছে। এখানে দেখো এখানে কি লেখা, ফিক্সড, হ্যাঁ এখানে দেখো কে এর ভ্যালু কত আমার 0.5। তার মানে এটা কি ফিক্সড কন্ডিশন। ফিক্সড কন্ডিশন বলতে বোঝাচ্ছে এই জিনিসটা কি আমার এভাবে কি রোটেটও করবে না, আবার এই কলমটা কি আমার ডান বামও যাবে না, ঠিক আছে কন্ডিশনে। তো এইভাবে যদি আমি এই কন্ডিশনের জিনিসটা যদি লোড দিই তাহলে আমার লোডটা দেখো এখানে সে হাত দিয়ে দিচ্ছে, হ্যাঁ ম্যানুয়ালি দিচ্ছে দেখানোর জন্য। দেখো দেখো এই যে লোড দিচ্ছে, জিনিসটা কি আমার বাক্কেল হয়ে যাচ্ছে, Yes, sir. ওকে। Yes, sir. তো এখানে কি দেখবা ফিক্স কন্ডিশন যেহেতু আমার এখানে বাকলিংটা কম হবে, যেটা দেখবা ফ্রি এক সাইড ফ্রি আর এক সাইড কে অ্যাটাচ পিন বা ফিক্স, সেটার বাকলিংটা অনেক বেশি হবে, ঠিক আছে। এটার থেকে এটার বাকলিং বেশি, এটা হলো কি আমার পিন ফিক্স কন্ডিশন, বুঝতে পারছো। পিনটা দেখো, পিনটা হলো পিনে দেখো এখানে একটা ফাঁকা আছে, মানে কি জিনিসটাকে এভাবে রোটেট করতে পারবে, হ্যাঁ ঘুরতে পারবে, কিন্তু কি আমার ডান বাম হইতে পারবে না, ওকে। এটা কি আমার পিন কন্ডিশন, হ্যাঁ। লাস্টলি আরেকটা আছে আমাদের, এখানে দেখো এটা হলো আমার পিন ফ্রি কন্ডিশন, ঠিক আছে। পিন ফ্রি কন্ডিশন মানে কি এখানে মানে এভাবে ম্যানুয়ালি বানিয়েছে, এটা ফ্রি কন্ডিশন। তো ফ্রিতে এখন যদি আমরা লোড দিই তাহলে জিনিসটা কি অনেক আগের তুলনায় কি আরো বেশি বাকেল করবে, ঠিক আছে। এটা সিম্পল কাজ, ঠিক আছে, এক্সপেরিমেন্ট আমাদের এরকমই। তো দেখি আমরা প্রসিডিওরটা কি, এট ফার্স্ট মেজার দ্য জিওমেট্রিক ডাইমেনশন অফ দ্য কলাম, ঠিক আছে। আমরা কি কলামের জিওমেট্রিক ডাইমেনশন মেজার করে নিব, দেন প্লেস দ্য কলাম ইন দ্য টেস্টিং অ্যাপারেটাস বিটুইন এন কন্ডিশন। তারপর কি আমরা সেট আপ করবো, অ্যাপ্লাই দ্য কম্প্রেসিভ লোড অ্যাকচুয়ালি, দেন আমরা লোড দিব, রেকর্ড দ্য ক্রিটিক্যাল বাকলিং লোড ফ্রম দ্য ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে থেকে আমরা লোড নোট ডাউন করে নিব, পারফর্ম দ্য টেস্ট ফর অল সাপোর্ট কন্ডিশন, হ্যাঁ বিভিন্ন যে সাপোর্ট কন্ডিশন 4-5টা, হ্যাঁ সবগুলোর জন্য আমি টেস্ট করে দেখবো। এই হলো আমাদের সিম্পল প্রসিডিওর। তারপর কি আমরা ডাটা পেয়ে গেলে ক্যালকুলেশন এন্ড গ্রাফ আঁকবো, যেটা তোমাদের আজকের ল্যাব রিপোর্টের কাজ, ঠিক আছে। দেখি আমরা ক্যালকুলেট স্লেন্ডারনেস রেশিও, ক্রিটিক্যাল লোড এন্ড ক্রিটিক্যাল স্ট্রেস ফর ডিফারেন্ট সাপোর্ট কন্ডিশন, ওকে। তো এটা গ্রাফ আমরা আগে ইসে দেখি, ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশনের ফার্স্টে হলো আমরা কি করব, এটা সাপোর্ট কন্ডিশন, এফএফ বলতে মানে ফিক্স, এইচএফ বলতে মানে কি হিঞ্জ ফিক্সড, এখানে কি বলা হয়েছে, হ্যাঁ। তারপর এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, যেটা আমরা কি টেবিল থেকে দেখতেছি। তারপর হলো লেন্থ, কলামের লেন্থ যেহেতু তোমরা মেজার করতে পারবে না, তো এটা দিয়ে দেওয়া হবে। দেন হলো আমাদের রেডিয়াস অফ জাইরেশন কি আর ইকুয়াল হলো √i/a, হ্যাঁ। আইটা হলো আমার এ মিনিমাম, বলতে বোঝায় আই কি আমার, আই হলো আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। এটা হলো এক্স এন্ড ওয়াই, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস। তো এখানে কি দুই ক্ষেত্রে কি আই এক্স এন্ড আই ওয়াই নিবা, ঠিক আছে। তো যেটা মিনিমাম হবে কি আমরা সেটাই ইউজ করব। আইটা কি আমার bh³ যেহেতু রেক্টেঙ্গেল তাহলে কি bh³/12, বি কি আমার কলামের লেন্থ এসে উইথ এন্ড হাইট, ঠিক আছে। তো লেন্থ, তারপর এখান থেকে রেডিয়াস অফ জাইরেশন পাবো, আর ইকুয়াল হলো √i/a, আমি মাউস দিয়ে লিখছি যার কারণে লেখার অবস্থা, ঠিক আছে, সবাই একটু কষ্ট করে বুঝে নিও। আই এ হলো আমাদের কি ক্রস সেকশন, কলামের ক্রস সেকশন। তারপর কি স্লেন্ডারনেস রেশিও পাবো আমি k × l/r, হ্যাঁ। তো এটা আমি ক্যালকুলেট করে পাবো। অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল লোড, এক্সপেরিমেন্টাল ক্রিটিক্যাল লোড। এখন এক্সপেরিমেন্ট ক্রিটিক্যাল লোডটা আমরা এক্সপেরিমেন্ট থেকে পাবো, সো এটা আমি গিভেন তোমাদের দিয়ে দেবো ল্যাব রিপোর্টের জন্য, ঠিক আছে। এখন অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল লোডটা কোথা থেকে পাবো, এই যে ফর্মুলা থেকে পাবো, π² EI/kl²। পাই তো জানোই, ই এন্ড আই কি আমার, ই হলো আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হলো আমাদের কি মোমেন্ট অফ ইনারশিয়া, এন্ড কে হলো ওই যে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, এন্ড এল হলো আমার লেন্থ, ঠিক আছে। এখান থেকে কি আমি ইউলার লোডটা পেয়ে যাব।
তো এখানে কি অ্যানালিটিক্যাল লোড এই ফর্মুলা থেকে পাবো, এক্সপেরিমেন্টটা কি আমি এক্সপেরিমেন্ট থেকে পাবো। তারপর ক্রিটিক্যাল স্ট্রেস ফর অ্যানালিটিক্যাল, তা কিভাবে পাবো একটু দাও। হ্যাঁ, ক্রিটিক্যাল স্ট্রেস কিভাবে পাবো, স্ট্রেস ইকুয়াল কি আমার লোড বাই এরিয়া, পি বাই এ। ঠিক আছে, তো এখন কি অ্যানালিটিক্যালের জন্য কি হবে, অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল লোড ডিভাইড বাই এরিয়া। আর এক্সপেরিমেন্টাল মানে ক্রিটিক্যাল স্ট্রেস ফর এক্সপেরিমেন্টালের জন্য কি হবে, এক্সপেরিমেন্টাল ক্রিটিক্যাল লোড ডিভাইড বাই এরিয়া। ঠিক আছে, এভাবে আমরা টেবিলটা করে ফেলবো। ওকে, দেন তারপর দেখি আমরা কম্বাইন্ড গ্রাফস অফ এক্সপেরিমেন্ট পিসিআর ভার্সেস কে এন্ড থিওরিটিক্যাল পিসিআর ভার্সেস কে। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ক্রিটিক্যাল স্ট্রেস যখন বের করবো, যখন যে এরিয়াটা, এটা কি দেওয়া থাকবে নাকি? না দাও না, তোমরা বের করবে এরিয়াটা কি হবে, বি ইনটু এইচ। ঠিক আছে, এই কলমের এই যে ক্রস সেকশনাল এরিয়া। স্যার ক্রস সেকশনাল তো, তাই তো স্যার? এটা হ্যাঁ, ক্রস সেকশন এই এরিয়াটা। ঠিক আছে, ওইটা তো দেওয়া থাকবে নাকি? হ্যাঁ বিএইচ দেওয়া থাকবে। মানে যেগুলো তোমরা এক্সপেরিমেন্টে মেজার করতা, ঠিক আছে, এগুলো সব ডাটা দিয়ে দেওয়া হবে, যেমন লেন্থ, হাইট, উইথ, দেন আমরা ক্রিটিক্যাল এক্সপেরিমেন্টাল লোড যেটা, এগুলো সব দিয়ে দেওয়া হবে। যেগুলো মানে আমরা ক্যালকুলেট পার্ট করবো সেগুলো তোমরা করবে। ওকে, জি স্যার। তারপর হলো গ্রাফ, কম্বাইন্ড গ্রাফস অফ এক্সপেরিমেন্ট পিসিআর ভার্সেস কে এন্ড থিওরিটিক্যাল পিসিআর ভার্সেস কে। এখন আমরা গ্রাফ আঁকবো, পিসিআর বলতে ক্রিটিক্যাল লোড এন্ড কে হলো এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এর জন্য আমরা নরমাল গ্রাফ আঁকবো। ঠিক আছে, গ্রাফ কি সবার আছে তো কাছে নাকি? এভাবে আমরা নরমাল গ্রাফ আঁকবো, গ্রাফটাকে আমরা হাতেই আঁকবো। হ্যাঁ, তো এখানে কি ওয়াই এক্সিস বরাবর হবে হলো পিসিআর ক্রিটিক্যাল লোড এন্ড এক্স এক্সিস বরাবর হবে হলো আমার কে। হ্যাঁ, তো এখানে কি বিভিন্ন কে কত আমার 0.5, 7, 1, 2 এভাবে কি আমি এভাবে ভ্যালু আসবে 0.5, 7, 1, 2 এর জন্য আমি বিভিন্ন ক্রিটিক্যাল লোড পাবো। সেই অনুযায়ী কি আমি এক্সপেরিমেন্টালের জন্য একটা লাইন হবে, এক্সপেরিমেন্টাল লোডের জন্য কোথায় এক্সপেরিমেন্ট, হ্যাঁ এগুলোর জন্য আমি একটা পাচ্ছি। আবার সেম কি আমার অ্যানালাইটিক্যালের জন্য আরেকটা পাবো, এরকম কি অ্যানালাইটিক্যালের জন্য এরকম এরকম পেলাম, তারপর এরকম আরেকটা লাইন হবে। ঠিক আছে, তারপর লাস্টলি কি করবা, তাও লিখে দিবা যে কোনটা এক্সপেরিমেন্টারের আর একটা কি কোনটা হলো আমার থিওরিটিক্যালি বা অ্যানালাইটিক্যালি, যেটাই লেখো। ঠিক আছে, এভাবে করে দিব। তারপর কি তোমরা তো জানো উপরে টাইটেল হবে, তারপর কি কত ঘর, তারপর কে জিনিসটা কি ইউনিট। ঠিক আছে, ইউনিট কি সবকিছু তোমরা জানো, এগুলো আগে যেহেতু করেছো। এটা হলো আমার পিসিআর ভার্সেস কে, আরেকটা হলো আমার পিসিআর ভার্সেস কে এল, মানে কি কে এলটাই কি আমার এফেক্টিভ লেন্থ এলই যেটা। ঠিক আছে, আরেকটা হবে পিসিআর ভার্সেস এল কে এল, একদম সেম আগের মতোই। এখানে পিসিআর হবে, এখানে কি আমার কে এল হবে। দেন কি ভ্যালুগুলো কে এল কি কে এল আমাদের কিন্তু নাই। ঠিক আছে, তো তোমাদের যদি সুবিধা হয় তাহলে কাজ করবে আরেকটা টেবিল করে বক্স করে দেন কে এল এর একটা টেবিল করে ফেলবা। এভাবে কে এল এর জন্য একটা করে ফেললে তাহলে কে এল আর পিসিআর এর একটা গ্রাফ ইজিলি তোমরা এভাবে আঁকতে পারবা। বুঝতে পেরেছো? লাস্টলি হলো কি কম্বাইন্ড গ্রাফ অফ এক্সপেরিমেন্ট ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্ট্রেনথনেস রেশিও কেএল বাই আর। হ্যাঁ, আগেরটার মতোই এখানে কি এখন লোডের জায়গায় কি আমার ক্রিটিক্যাল স্ট্রেস হবে, আর হলো কেএল এর জায়গায় কি হবে কেএল বাই আর স্ট্রেনথনেস রেশিও। ভ্যালু সব আছে, জাস্ট ইনপুট করবে একবার কি থিওরিটিক্যালের জন্য আর একবার কি এক্সপেরিমেন্টালের জন্য। ওকে, গ্রাফটা এরকমই হবে তোমাদের। তো এভাবে গ্রাফ রেজাল্ট। হ্যাঁ হ্যালো বলো। মানে আমাদের মানে এই টেবিলটা অনুযায়ী তো আমাদের ডাটা থাকবে কথা পাঁচটা পয়েন্ট। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু আবার কষ্ট করে বলো। স্যার বললাম যে মানে আমাদের মানে রেজাল্টের টেবিলটা যেখানে ওখানে মানে ওই ক্যালকুলেশন হিসেবে আমাদের পাঁচটা করে ডাটা থাকবে আর কি গ্রাফ আঁকার জন্য। তো আমরা কি পাঁচটা ডাটা দিয়ে গ্রাফ আঁকবো? 5টা ডাটা দিয়ে গ্রাফ আঁকবা, কে এর জন্য 5টা, সে মানে 5টা অনুযায়ী লোড স্যার পাবে এটা না। কি বেস্ট মানে ফিটে রাখবো নাকি? পাঁচ হ্যাঁ এটা, পাঁচটা পয়েন্ট হ্যাঁ বলো 5টা, একজনকে একজন করে বলো বলো। স্যার বললাম, মানে স্যার এই পাঁচটা পয়েন্ট বসিয়ে কি আমি গ্রাফটা আঁকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 5টা পয়েন্ট পাবা, 5টা পয়েন্টের জন্য 5টা কি লোড পাবা, সেই অনুযায়ী কি হ্যাঁ বেশ এরকম একটা লাইন আঁকবা। স্যার এটা কি বেস্ট ফিটেড হবে নাকি লাইনের উপর দিয়ে? কানেক্টিং পয়েন্ট এভাবে কানেক্ট করে দিও, ধরো এরকম এরকম থাকে তাহলে এভাবে রেখে স্ট্রেট না, ওই যে হাত দিয়ে করবে, হ্যাঁ স্কেল দিয়ে না। জি স্যার, জি স্যার। ওকে,
রেজাল্ট এই আমাদের গ্রাফ এন্ড ডিসকাশন কি বলেছে, ডিসকাস অন দ্য রেজাল্ট ফাউন্ড গ্রাফ ফেইলিয়ার প্যাটার্ন এন্ড অলসো কম্পেয়ার টু দ্য রেজাল্ট ফাউন্ড গ্রাফ এন্ড ফেইলিয়ার প্যাটার্নস। এখানে কি আমরা ফেইলিয়ার প্যাটার্নটা আমরা বুঝতে পারতেছি না যেহেতু এক্সপেরিমেন্ট করছি না, বাট আমরা কি রেজাল্ট পাচ্ছি, তো আমরা কি দুইটা কম্পেয়ার করে বলবো যে কোনটার কি অবস্থা। ওকে, এই হলো আমাদের ডিসকাশন এন্ড অ্যাসাইনমেন্ট। এখন আমাদের রিপোর্টে তোমরা কি করবে, রিপোর্ট আমরা ছোট করে দিচ্ছি তোমাদের, কোনো থিওরিটিক্যালি কিছু লেখা লাগবে না। ওকে, থিওরিটিক্যালি কিছু লিখবে না, ডাইরেক্ট তোমরা কি করবে, ডাইরেক্ট হলো ডাটা টেবিলটা ফিল আপ করে ডাটা টেবিলটা লিখবে, দেন ক্যালকুলেশন দেখাবে, দেন গ্রাফ দেখাবে, দেন ডিসকাশন। তো মেইনলি 4টা পয়েন্ট, ডাটা টেবিল, ক্যালকুলেশন, গ্রাফ, ডিসকাশন। ওকে, এই হলো আমাদের A to Z। গ্রাফ কি আমাদের 3টা আঁকতে হবে? গ্রাফ আমাদের 3টা আঁকতে হবে, 3টাই দেখো, 3টাই কিন্তু কম্বাইন গ্রাফ যতটুকু জানি। হ্যাঁ, 3টাই কি কম্বাইন গ্রাফ, মানে একটাই দুইটা, মানে 2টা লাইন করে। এক্সপেরিমেন্টের জন্য, থিওরিটিক্যালের জন্য 3 পেজে আলাদা করে গ্রাফ আঁকবে। আচ্ছা, তো এইটাই অবস্থা। তোমাদের একটা ভিডিও দেখা জিনিসটা, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। এই যে বিভিন্ন এন্ড কন্ডিশনের কথা বললাম না, সেই এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি বিভিন্ন কলাম দেখছি। ঠিক আছে, এটা হলো আমাদের কি পিন কন্ডিশন। পিন কন্ডিশন এখানে বলেছে দেখো, এরকম কি 2 আঙ্গুল দিয়ে যদি ধরি তাহলে এরকম দেখায়, তো জিনিসটা কিভাবে রোটেট করতে পারবে বা ডান বাম হতে পারবে না। ঠিক আছে, তারপর হলো মোমেন্ট ফ্রি বা ফিক্স ফ্রি, যেটা হ্যাঁ ফিক্স ফ্রি হলে একদিকে ফ্রি, হ্যাঁ যদি আমি লোড দিই তাহলে এরকম হয়। আরেকটা হলো আমার ফিক্সড বলতে বোঝাচ্ছে একদম জোরে যদি হাত ধরে মানে বয়সে করে ধরো, মুষ্টি করে ধরো, তাহলে যেরকম হয় সেরকম মানে কন্ডিশনটা বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এখন এখানে বলা হয়েছে হলো which column is most likely to buckle। তো তোমাদের কি একজন বলো তো, এখানে 3টার মধ্যে কোনটা সবথেকে বাকলিং বেশি হবে? কে একজন? স্যার মোমেন্ট আর মোমেন্ট ফ্রি। মোমেন্ট ফ্রি, হ্যাঁ। ঠিক আছে, মোমেন্ট ফ্রিটা কি সবথেকে বেশি বাকল করবে। তো এখানে দেখো বিভিন্ন কানেকশন ইন কন্ডিশনের জন্য বিভিন্ন বিভিন্নভাবে বাকেল হয়। আমি তোমাদের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা একটু দেখো লাগলে। তো এখানে আমি যেটা বলেছিলাম, এই যে আমাদের কে ভ্যালু যেগুলা, এই যে ট্রান্সলেশন যেটা, হ্যাঁ যেটা বললাম যে মানে কোন রোটেট হয় না, বাট একদিক যে ডান বাম হতে পারে, এটা হলো আমার ট্রান্সলেশন যেটা। এটা ফ্রি, মানে কোনো আমার কোনো ইসেই নেই, সাপোর্টই নেই, ফ্রি একদম। আর এটা কি পিন ট্রান্সলেশন, জিনিসটা এইভাবে হয়। হ্যাঁ, এই যে বিভিন্ন কি কে ভ্যালু যেগুলো আমরা টেবিল থেকে দেখলাম, দেখেছো এখানে কি লেখা, মোর লাইকলি টু বাকেল। যে কে ভ্যালু যত বাড়বে তো কি আমার এফেক্টিভ লেন্থটাও কি আমার তত বেড়ে যাবে। আমার থেকে তাহলে কি স্লেন্ডারনেস রেশিও বাড়বে, তাহলে কি বাকলিংটা কি আমার বেশি হবে। হ্যাঁ, এরপর যেটা বললাম, ধরো এরকম ফিক্সড এর জন্য আমার ধরো লেন্থ যদি আমার 10 ফিট হয় এন্ড কি আমার এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কি আমার 0.5। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার যদি কলামটা 10 ফিট হয়, তাহলে আমার সেই কলামটা কি আমার 5 ফিটের মতো কাজ করবে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম, সেই অবশ্যই ওগুলো বলা হয়েছে এখানে। তোমরা জিনিসগুলো দেখে নিও। হ্যাঁ, তারপর হ্যাঁ বিভিন্ন যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি আমি এক্সাম্পল দেখি, তাহলে কি কি এক্সাম্পল দেখি আমরা। এখানে যেটা বলা হয় যে কোনটার কি করে রোটেশনাল ফিক্সড। হ্যাঁ, এখন দেখো এখানে
ফিক্স সাপোর্টে দেখো এখানে, এখানেও ফিক্স, এখানেও বোল্টিং, এখানেও বোল্টিং, এখানেও বোল্টিং, মানে কি জিনিসটা একদম ফিক্স, কোনো রোটেট বা ট্রান্সলেট কিছুই হতে পারবে না। তো এটাকে বলছে আমার ফিক্স সাপোর্ট। ঠিক আছে, এই যে এটা আমার ফিক্স সাপোর্ট। দেখাচ্ছে যে এগুলো সবই ফিক্সড। তারপর এখানে দেখো রোটেশন ফ্রি এন্ড ট্রান্সলেশন ফিক্সড। হ্যাঁ, রোটেশন ফ্রি, এখন রোটেশন ফ্রি দেখো এখানে কি আমার বোল্টিং করা, তো এখানে আমার এভাবে রোটেট হতে পারবে, বাট কোনো ট্রান্সলেশন হতে পারবে না, ওপর নিচ হতে পারবে না, বাট কিছু করতে পারবে, এভাবে মুভ করতে পারবে, হ্যাঁ, রোটেট হতে পারবে। এখানে দেখো উপরে কোনো বোল্টিং নেই। তারপর হলো এখানে রোটেশন ফিক্স এন্ড ট্রান্সলেশন ফ্রি। তো বলতো এরকম কোনো এক্সাম্পল আছে রোটেশন ফিক্স ট্রান্সলেশন ফ্রি? এই যে দেখো এখানে, দেখো এখানে বিল্ডিং যখন ভূমিকম্প হয় তখন কি বিল্ডিংটা এরকম যে নড়ে না, এভাবে কি রোটেট হয় না বাট নড়ে। তো নড়ার কারণ কি, এখানে কি একটা দেখো জিনিসটা আছে, এটা হলো আমার বিয়ারিং প্যাড, এটাকে কালো জিনিসটা হলো বিয়ারিং প্যাড। হ্যাঁ, তোমরা পরে জিনিসগুলো দেখবে যখন থার্ড ফোর্থ ইয়ারে যখন ভূমিকম্প হয়, তাহলে কি আমার এইটা জিনিসটা কি আমার মোশনটা কমায় দেয়। হ্যাঁ, তো এখানে কি আমার ডান বাম মোশন হয়, এটা কি আমার রোটেশন ফিক্স এন্ড ট্রান্সলেশন ফ্রি এর এক্সাম্পল। এন্ড লাস্টলি হলো রোটেশন ফ্রি এন্ড ট্রান্সলেশন ফ্রি, দুইটাই ফ্রি। যেমন একটা যদি ফ্ল্যাগ চিন্তা করি এখানে অ্যাটাচ, হ্যাঁ, তো তাহলে কি আমার এই জিনিসটাকে রোটেটও হয়, ট্রান্সলেটও হয়। অথবা ধরো যদি বড় বিল্ডিংও ধরো, হ্যাঁ, এরকম হাই রাইজ বিল্ডিং, এই ক্ষেত্রে কি একই কন্ডিশন কাজ করে। ঠিক আছে, তো তোমরা দেখো পরের ভিডিওগুলো আমি দিয়ে দেবো তোমাদের। এখানে ট্রান্সলেশনটা কই হইতেছে লাস্টেরটা? লাস্ট এটা যে একদম ওপরে ফ্রি না, তো ট্রান্সলেট ওটা এট আ টাইমই হয়, দুইটা দুইটা হয় বলে ডান বাম হয়। তারপর এই তো, আচ্ছা এখন বলো তোমাদের এক্সপেরিমেন্টের রিলেট কোনো কোয়েশ্চেন, মানে ম্যানুয়ালে যা আছে বা আমরা কি করব বা রিপোর্ট বা কিভাবে কি হবে, যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। রিপোর্টটা লিখবো কিভাবে? রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টটা কি কি লিখতে হবে বললাম, এখন কিভাবে লিখবো। ফার্স্টে হলো তোমাদের তো আগের মতো টপ পেজ সব কি হ্যান্ড রিটেন হবে, কিন্তু এটা মাস্ট, কোনো টাইপিং কিছু হবে না, সব হ্যান্ড রিটেন হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো তোমাদের ওপরে আগের মতো হাতে এক্সপেরিমেন্ট নেম নাম এসব লিখবে ওপরে। তারপর থেকে যেগুলো ক্যালকুলেশন ডাটা গ্রাফ ডিসকাশন যাই হোক যেগুলো লিখবে, লেখার পর ছবি তুলবে বা যাদের স্ক্যানার আছে স্ক্যান করবে। হ্যাঁ, এখন মোবাইলে অনেক স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার এগুলো অনেকে আছে, তো স্ক্যান করে তোমরা দেন একটা পিডিএফ বানাবে। ঠিক আছে, পিডিএফ বানিয়ে ওই পিডিএফটা আপলোড করে দিবে। পিডিএফ এর নাম হবে ইন্ডিভিজুয়াল আইডি। ঠিক আছে, তোমার আইডি যদি ধরো 18131 হয়, তাহলে এভাবে পিডিএফ এর নাম হবে 18131। ওকে, এভাবে করে পিডিএফটা আপলোড করে দেবে। আমি গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট অপশন করে দেবো, ওইখানে কি তোমরা টার্ন ইন একটা অপশন থাকে, তো তোমরা যদি আগে অ্যাসাইনমেন্ট দিতে হবে তাহলে জিনিসটার সাথে পরিচিত হবে। টার্ন ইন করে তোমরা সাবমিট করে দিবে। এখন হলো সাবমিশন ডেট। সাবমিশন ডেট একদম আগের মতোই, মানে ভার্সিটিতে আমরা যা করতাম প্র্যাকটিস করতাম। আজকে যেহেতু তোমাদের কি বুধবার, তো তোমরা সাবমিট লাস্ট ডেট হলো মঙ্গলবারে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, তো এর মধ্যে তোমরা সাবমিট করে দিবে। ওকে, আর রিপোর্ট সাবমিশনের ব্যাপারে বলছি, যেহেতু তোমাদের এখন অনলাইনে হচ্ছে, তো তোমাদের রিপোর্টের উপর বেশি ফোকাস করা হচ্ছে, তো রিপোর্টের মার্ক ওয়েটেজ অনেক বেশি থাকবে। সো তোমরা চেষ্টা করবা হলো টাইমলি দিতে। ঠিক আছে,
টাইমলি দেওয়ার চেষ্টা করবা, টাইমলি দিলে আশা করি ভালো মার্কই পাবা, লেট করলে কম মার্ক পাবা, ঠিক আছে? তো যারা টাইমলি দিয়ে দিও। এখন অনেকে ধরো, আমি এই জন্য ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম ক্লাসরুমে সবাই জয়েন করেছো নাকি, যারা ক্লাসরুমে জয়েন করোনি তারা তো রিপোর্ট দিতে পারবে না, সো যারা পারোনি তাদের বলো। হ্যাঁ, এই তো। আর কার কোনো কোশ্চেন? স্যার আমাদের ক্লাস টাইমটা কি স্যার একটু চেঞ্জ করা যায়? ক্লাস টাইমটা করা যেতে পারে। তো তোমরা একটা টাইম ফিক্স করো, বা আমার বা স্যারের এরকম ফ্রি টাইম অনুযায়ী একটা টাইম ফিক্স করে করতে পারো। স্যার আপনাদের ফ্রি টাইমটা যদি দিয়ে দিতেন স্যার, তাহলে সেটার সাথে আর কি ইয়া করে আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে নাদিম স্যার আছে এখানে? নাই মেবি। তো আমি তাহলে নাদিম স্যারের সাথে কথা বলে একটা ফিক্স টাইম তোমাদের জানাবো নি। হ্যাঁ, স্যার সেখানে আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আচ্ছা, মানে পড়াশোনা রিলেটেড আর কোনো কোশ্চেন আছে আজকের ল্যাব এক্সপেরিমেন্ট এসব রিলে? যারা ক্লাস করেনি তাদের জন্য এরকম ইনফরমেশন। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিব। স্যার আরেকটা কোশ্চেন। বলো। স্যার মানে আমাদের এই ল্যাবগুলো কি, মানে ল্যাবের কাজগুলো কি পরে কি দেখানো হবে, নাকি হ্যাঁ, সেমিস্টার শেষ হয়ে গেলে এইভাবে চলে যাবে স্যার? যদি ভার্সিটি যদি না খুলে এরকম সিচুয়েশন থাকে তাহলে এভাবেই কন্টিনিউ করা হবে ফাইনাল পর্যন্ত, ঠিক আছে? দেন ধরো যদি ফাইনালও হয়ে যায়, ভার্সিটি যখন খুলবে তখন তোমরা যেহেতু এখন 2-1, কত 2-1 না তোমরা? জি স্যার, 2-1, তো যখন 2-2 থাকবে, সো তখন তোমাদের পরে 2-2 উঠলেও তোমাদের দেখাই দেওয়া হবে যে আমরা কিভাবে এক্সপেরিমেন্টটা করি, ঠিক আছে? মানে আর কি হাতে কাজগুলো দেখা হাতে কাজগুলো দেখাই দেওয়া হবে, কিন্তু তার আগে ধরো পরীক্ষা এসব সবকিছু হয়ে যাবে যদি ভার্সিটি না খুলে। আর যদি সামনে যদি খুলে যায় তাহলে এটা ডিফারেন্ট কেস, ঠিক আছে? জি স্যার, আচ্ছা।